অবসান, চূড়ান্ত অনুমোদন পেল ৬ ও ৭ নম্বর পিলার। কাজে গতি আসার প্রত্যাশা, খুশি পদ্মার দুপারের মানুষ। অপেক্ষা দ্রুত কাজ শেষ হওয়ার। বিভাগীয় শহরে উন্নীত হবার ৮ বছরেও রংপুর রেলওয়ে স্টেশনের উন্নয়নে আধুনিকতার ছোঁয়া লাগেনি। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে দুর্ভোগে যাত্রীরা। এবং ফেনীতে উপজেলা নির্বাচনকে ঘিরে হিসেব নিকেশে ব্যস্ত ভোটাররা। দল নয়, যোগ্যতাকেই প্রাধান্য দেবে জনগণ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। অবশেষে শতভাগ সমাধান হলো পদ্মা সেতুর নকশা জটিলতার। সেতুর ২২টি পিলারের মধ্যে ২০টির সমাধান আগে হলেও আটকে ছিল ৬ ও ৭ নম্বর পিলারের নকশা। আজ এ দুটি পিলারের সংশোধিত নকশা ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সেতু কর্তৃপক্ষ। এর ফলে কাজে গতি আসার বিষয়ে আশাবাদী প্রকল্প পরিচালক। এহসান জুয়েলের রিপোর্ট। ৪২টি পিলার নিয়ে নির্মিত হচ্ছে দেশের কোটি মানুষের স্বপ্নে লালিত পদ্মা সেতু। সেতু নির্মাণের আনুষ্ঠানিক কাজের সূচনা হয়েছিল মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলার দিয়ে। তবে সেখানে সৃষ্টি হয় ভয়াবহ জটিলতা। এ অংশে নদীর তলদেশের মাটির গঠনের কারণে কিছুতেই বসানো যাচ্ছিল না পিলার। প্রায় ১২৪ মিটার দৈর্ঘ্যের ৬টি খুঁটি দিয়ে তৈরি করা হচ্ছিল এক একটি পিলার। ওই জটিলতার সমাধান না হওয়ায় দ্রুত কাজ সরিয়ে নেওয়া হয় জাজিরা প্রান্তে। সেখানে নদীর তলদেশের মাটিতে সমস্যা না থাকায় একের পর এক বসানো হয় পিলার ও স্প্যান। একই সঙ্গে কাজ চলে মাওয়া প্রান্তের নকশা জটিলতা সমাধানের। দেশি বিদেশি ৬টি প্রতিষ্ঠান প্রায় ১ বছর ধরে এই কাজ চালিয়ে শুরুতে এক একটি পিলারে ৬টির জায়গায় ৭টি করে খুঁটি বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। এ পদ্ধতিতে কয়েকটি পিলারে কাজ হলেও কিছু কিছু পিলারে যোগ করা হয় বিশ্বে প্রথমবারের মতো স্টিলের পাইলে টেম প্রযুক্তি। এভাবেই চলে সমাধানের চেষ্টা। যখন সবগুলো টেস্ট করা হলো, সবগুলো পিয়ারে দেখা যাচ্ছে যে আমরা প্রায় ২২টা পিয়ারে ভিন্ন রকমের সয়েল পাচ্ছি। তো এটা করতে যাইয়া আমাদেরকে কিছু টেস্ট করতে হলো, লোড টেস্ট, যেটা সময় লাগে অনেক বেশি। টেস্ট প্যাডগুলো লোড টেস্ট করতে প্রায় বছরখানেক সময় চলে গেছে বেশি। এই বছরের শেষের দিকে আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে ওটার রিডিজাইন করা হলো। এই কয়েকটা পিয়ারে রিডিজাইন করা হয়েছে। তবে এত সব চেষ্টায়ও কাজ হয়নি ৬ ও ৭ নম্বর পিলারে। এখন সংশোধিত নকশায় সেখানে প্রতিটি পিলারে ১০৪ মিটার দৈর্ঘ্যের ৭টি করে খুঁটি বসানো হবে। এই ৭টির মধ্যে ৩টি খুঁটি সাধারণভাবে এবং ৪টি খুঁটি বসানো হবে স্কিন গ্রাউটিং করে। বাকি কাজ তাই দ্রুত শেষ হবে বলে আশাবাদী প্রকল্প পরিচালক। মেটেরিয়াল, ইকুইপমেন্ট, ম্যান পাওয়ার বাড়িয়ে আমাদের প্রোগ্রেসটাকে আরও ভালো করা যায়। এতদিন যে সমস্যাগুলো ছিল, আমরা অনেকগুলো স্প্যান রেডি আছে, বসাতে পারছি না। এখন এই সমস্যাটা কেটে গেছে। মাওয়া প্রান্তে নকশার সমাধান হলেও এ প্রান্তে স্প্যান দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েক মাস। পদ্মা সেতুর কাজে গলার কাটা হয়েছিল ৬ ও ৭ নম্বর পিলারটি। নকশা সংশোধনের ফলে তার অবসান হয়েছে। নতুন করে কোনো জটিলতা তৈরি না হলে বলা যেতে পারে পদ্মা সেতুর কাজে আপাতত কোনো সমস্যাই নেই। তাই আশা করা যেতে পারে আগামী কিছুদিনের মধ্যে একটির পর একটি নতুন নতুন পিলার উঠবে আর সেখানে দৃশ্যমান করা সম্ভব হবে নতুন নতুন স্প্যান। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। জনপদের সময় আরো থাকছে। আলুর বাম্পার ফলন হলেও লাভ পাচ্ছেন না বগুড়ার কৃষক। হিমাগারে রাখার খরচও উঠছে না, দ্রুত রফতানির দাবি। এদিকে পদ্মা সেতুর নকশা জটিলতা কেটে যাওয়ায় খুশি পদ্মার দুপারের মানুষ। এখন সেতুর কাজ দ্রুত শেষ হওয়ার অপেক্ষায় তারা। সব ঝামেলা কেটে গেছে, পদ্মা সেতু তাড়াতাড়ি হয়ে যাবে, দ্রুত গতিতে কাজ শেষ হয়ে যাবে। পুরো ওকে হয়ে গেছে গা। এখন আমাদের স্বপ্নের পদ্মা সেতু আমরা এখন অতি নিকটে। আশা করি কাজটা অনেক তাড়াতাড়ি আগাবে এবং আমরা খুব তাড়াতাড়ি ঢাকা যেতে পারবো। এতে আমরা অনেক খুব খুশি। দক্ষিণবঙ্গের মানুষ খুব উপকৃত হবে এবং বাণিজ্যিকভাবে আমরা সচ্ছল হব। তাড়াতাড়ি হবে পদ্মা সেতু, আর বিলম্ব হবে না, দেরি হবে না। এখন আমাদের ব্রিজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা স্বপ্নের ব্রিজ দেখতে পারবো, এটি আমাদের প্রত্যাশা। জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচনের হিসেব নিকেশ শুরু করেছেন সাধারণ মানুষ। এলাকার উন্নয়ন ও শ্রমিকদের সুখে দুঃখে পাশে থাকবেন এমন প্রার্থীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চান ফেনী সদর উপজেলার ভোটাররা। উপজেলার চেয়ারম্যান চাই সৎ,
এবং যোগ্যতা, রাস্তাঘাট নির্মাণ করা, এইটাই আমরা চাই। ব্রিজ এবং কালভার্ট যেগুলো ভাঙা আছে এগুলো সংস্কার করে দিব, নতুন নতুন কাজ করব, এটাই আমাদের প্রত্যাশা। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং জনগণের কল্যাণে যেটা জনগণের জন্য সবচেয়ে উপকার হয় সেরকম জনবান্ধব কর্মসূচি পালন করবেন, এটা আমার প্রত্যাশা। আগামী নির্বাচনে যে জনপ্রতিনিধি আসবেন উনি যেন সাংস্কৃতিক অঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমাদের নতুন প্রজন্মের জন্য সুন্দর একটি সমাজ যিনি গড়ে দিবেন, আমরা ওরকম একজন জনপ্রতিনিধি চাই। এটা ঠিক করবো, এটা ঠিক করবো, এই ধরনের ওয়াদা করে, পরে যেন ওয়াদা ভঙ্গ না করে, কাজগুলো করে। যে দল থেকেই নির্বাচিত হোক না কেন, আমরা চাইবো যে উন্নয়নের ক্ষেত্রে যেন কোনো ধরনের বৈষম্যতা উনি না দেখায়। যিনি জনপ্রতিনিধি হিসাবে সবার অন্তরের মধ্যে যার স্থান আছে, ওই ধরনের সৎ এবং যোগ্য লোক আসা দরকার। জনপদের সময় আরো থাকছে। নির্মাণের 2 বছরেও মোংলা খাদ্য গুদামের সুফল পাচ্ছে না দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশাকে দায়ী করছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে ফেনীর জহির রায়হান মিলনায়তন মাঠে আছেন বখতিয়ার মুন্না। এ বিষয়ে সরাসরি জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। আসলে সামনে কদিন পরেই আমাদের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এটা নিয়ে এখনো ফেনীর বিভিন্ন উপজেলাগুলোতে, এখানে 5টা উপজেলা আছে, এই জেলায় 5টা উপজেলায় গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এখনই আলোচনা চলে এসছে যে উপজেলায় কারা প্রার্থী হবেন, কারা প্রার্থী হচ্ছেন, প্রার্থীদের যোগ্যতা কেমন, তারা কি করবেন, তারা অতীতে কি কর্মকাণ্ড করেছেন, ভবিষ্যতে যারা নির্বাচিত হবেন তারা কি কর্মকাণ্ড, নানা হিসেব নিকেশ কিন্তু চলছে। এবং এসব হিসেব নিকেশ করতেই কিন্তু আস্তে আস্তে নির্বাচনের উপজেলা নিয়ে সরগরম হতে শুরু করেছে। তো আমরা এখানে যে জায়গাটা দিয়ে এখন আছি, ফেনী শহরের শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠ, ওই মাঠেই আসলে একটা আড্ডার জায়গা। তো আমরা এসছি আজকে আমরা আড্ডা দিতে, এবং আড্ডা চলে আমরা জানবো যে এখানকার মানুষ এই ফেনী সদর উপজেলা নিয়ে কি ভাবছে, কেমন প্রার্থী চান ওনারা, এবং নির্বাচন নিয়ে, সামনে নির্বাচন নিয়ে কি ভাবছেন, এসব ভাবনার দিকগুলো আমরা আলোচনা করতে চাইবো। তো সেখানে আছে, এখানে সাধারণ মানুষেরাই কিন্তু আছেন, তাদের আসলে বিবেচনাও সূক্ষ্ম। এবং একটা জিনিস আমি বলে রাখি, সেখানে আজকে আমরা সারাদিনে বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলেছি, সেটা বলেছি যে এখানে যারা স্থানীয় সরকারের কিছু স্তর যেসব রয়েছে স্থানীয় সরকারের, সেটা হচ্ছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ, পৌরসভা। তো এর মধ্যে আসলে সবচেয়ে ইউনিয়ন পরিষদ যথেষ্ট শক্তিশালী রয়েছে এবং পাশাপাশি পৌরসভাগুলো শক্তিশালী রয়েছে। সেই তুলনায় কিন্তু উপজেলা পরিষদ আজও কিন্তু সেভাবে শক্তিশালী হয়নি, এবং জেলা পরিষদ এরকম শক্তিশালী হয়নি। যাদের কাছে মানুষের প্রত্যাশার দিক বেশি করবে, যেমন উন্নয়ন কর্মটা তারা বেশি করতে পারবে, এই জিনিসগুলোতে তাদের অনেক নানা প্রতিবন্ধকতা রয়েছে, ফান্ডের বিষয় রয়েছে, এই বিষয়গুলো করা হচ্ছে। তো এখন আমরা এখানকার সদর উপজেলার ভোটাররা কি ভাবছে আমরা জানতে চাইবো প্রথমেই। আচ্ছা, আপনি বলেন তো আপনারা কেমন প্রার্থী চান, যেমন বা কি নিয়ে ভাবছেন উপজেলার সামনে কদিন পরে নির্বাচন? আমরা এমন একজন প্রার্থী চাচ্ছি যে আমাদের জনবান্ধব একজন প্রার্থী চাই, এবং যার কারণে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমরা আরও ফলপ্রসূভাবে দেখতে চাই। যে অতীতে যে কর্মকাণ্ড হয়েছে, এই কর্মকাণ্ড থেকে আরও যাতে উন্নত কিছু হয় আমরা আশা করি। আর উপজেলা চেয়ারম্যানের যারা নতুনভাবে নির্বাচিত হবে তাদের কাছে আমাদের একটা প্রত্যাশা যে যুব সমাজ যাতে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত যুব সমাজ, এটাই আমাদের প্রধান দাবি। আচ্ছা, আপনি তো আমার একজন এই প্রজন্মেরই একজন ভোটার, নতুন ভোটার সামনে, এবং নারী। তো আপনার প্রত্যাশাটা কেমন, যে কার সামনে উপজেলা নির্বাচনে কেমন ভাবছেন, এবং প্রার্থীদের কি যোগ্যতা থাকা উচিত বলে আপনি মনে করছেন? আমরা চাই যে আমাদের প্রার্থী এমন হোক, যেমন রাস্তাঘাটে আমরা চলার সময় নারীদের প্রতি প্রচুর সহিংসতা হয়, আমরা চাই যে নারীদের সাথে যেসব সহিংসতা হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেক, এবং নারীদের যেসব অধিকার আছে, যেসব সুযোগ সুবিধা তারা চায় বা তাদের প্রাপ্য, সেগুলো যাতে সঠিকভাবে দেয়া হয়। এবং একজন নতুন প্রজন্ম হিসেবে আমরা চাই যে আমাদের প্রজন্ম যাতে একটা সুন্দর পরিবেশ পাক, যেখানে শিক্ষার সুযোগ থাকবে, চলাচলের সুযোগ থাকবে, যোগাযোগের সুবিধা থাকবে, সব ধরনের একটা উন্নয়নমূলক পরিবেশ আমরা চাচ্ছি নতুন ভোটার হিসেবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা কি উন্নয়নের যে বিষয়গুলো আমাদের, কোন উন্নয়ন তারা কি করতে পারেন, এবং প্রার্থীদের কেমন যোগ্যতা থাকা উচিত, যারা প্রার্থী হবেন, আমরা যারা নির্বাচিত করব ভোট দিয়ে, তাহলে ওদের কেমন আপনি আশা করছেন, আপনি কি যোগ্যতা থাকা উচিত?
প্রথমত আমার মনে হয় যেটা যিনি আমাদের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মধ্যে যারাই আছে ওনারা ফেনী জেলা নিয়ে চিন্তা ভাবনা করবে আমাদের জনগণদের কিভাবে সুবিধা হয় চলাফেরায়। যেহেতু যুব সমাজ আছে আমাদের ফেনীতে অনেক যুব সমাজ এবং মেয়ে কলেজ ভার্সিটি যেগুলো আছে সব জায়গায় আমরা নিরাপত্তা চাই ওনাদের কাছ থেকে। আর উন্নয়নের বিষয়ে যদি বলি আমাদের ফেনী এমনিতে আলহামদুলিল্লাহ অনেক উন্নত, তারপরও যারা নতুনভাবে আসবে আশা করি তারাও এই উন্নয়নের পরিস্থিতিটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। প্রার্থীর কি যোগ্যতা থাকা উচিত, যে প্রার্থী কেমন হওয়া উচিত, যিনি ভোটে দাঁড়াবেন আমাদের জনপ্রতিনিধি হতে যাবেন উপজেলা পরিষদে, তার কেমন যোগ্যতা থাকা উচিত বলে আপনি মনে করছেন? অবশ্যই প্রার্থীকে সৎ হইতে হবে এবং শিক্ষিত হইতে হবে। আর আমাদের চাওয়া প্রার্থী অবশ্যই তরুণ হোক, যাতে তরুণ প্রজন্মকে নিয়ে এগিয়ে যেতে পারে। আর প্রার্থী এমন হোক যিনি প্রতিশ্রুতি দিবে এবং প্রতিশ্রুতিটাকে বাস্তবায়ন করবে, আমাদের এটাই চাওয়া। মানে উন্নয়নের বিষয়গুলো আপনারা কিভাবে আপনারা ভাবছেন, মানে উন্নয়ন কি ধরনের উন্নয়ন আমাদের ফেনীতে হওয়া উচিত বলে মনে করেন আপনি? ফেনীতে উন্নয়নমূলক কাজগুলো যেমন রাস্তাঘাটগুলো আমাদের বেহাল দশা আছে এখন, রাস্তাঘাটগুলোর উন্নয়ন খুবই জরুরি। এবং আমাদের এখানে স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সংস্কৃতি এই সব মিলিয়ে আমরা মোটামুটি পিছিয়ে আছি বলে আমি মনে করি। আরও অগ্রসর হওয়ার দরকার আছে, আরও উন্নয়ন আশা করি আমরা। হ্যাঁ দর্শক, আসলে আমরা কথা বলছিলাম এখানকার যারা তরুণ ভোটার আছেন, এখানে যারা অন্যান্য নানা বয়সী ভোটার আছেন, ভোটারদের সাথে কথা বলেছি। হয়তো আমাদের আগ্রহ থাকলে অনেক ভোটারদের সাথে আমরা তো কথা বলার চেষ্টা করতে পারতাম, কিন্তু আমরা যেটা বুঝি সেই জিনিসটা আমরা যেটা বুঝি যে তারা ভোট দিবেন। এখানে যে জিনিসগুলো বিভিন্ন এলাকা ভিত্তিক কিন্তু কিছু সমস্যা বিভিন্ন জায়গায় আছে। এখানে পরশুরাম উপজেলার এক ধরনের সমস্যা, ফুলগাজী উপজেলার এক ধরনের সমস্যা, ছাগলনাইয়া উপজেলার এক ধরনের সমস্যা, সোনাগাজী উপজেলার এক ধরনের সমস্যা, দাগনভূঞার এক ধরনের সমস্যা। এই সমস্যার সম্ভাবনা বিভিন্ন রকমই আছে। তো এখন আসলে ভোট তো মানে কদিন পরেই হবে, ভোটের মানুষ আমরা দেব, মানে ভোটের পরিবেশটাও আবার একটা বিষয় আমাদের জন্য থাকে। তো আমরা পরিবেশটা মানে ভোট কেন্দ্রগুলোর পরিবেশ কেমন হতে হবে, তাদের প্রচারণার পরিবেশ কেমন থাকতে হবে, এবং যেসব কিছু রাষ্ট্রীয় কিছু নীতিমালা আছে ওই নীতিমালাগুলো ওনারা মেনে চলেন কিনা, এই সব মিলিয়ে মানে, এবং আমরা শান্তিপূর্ণ ভোট চাই না সহিংস ভোট চাই, এই বিষয়গুলো নিয়ে যদি কিছু একটু মানে বলতেন। আর অবশ্যই শান্তিপূর্ণ ভোট চাই, সবাই শান্তিপূর্ণ ভোট চাওয়া কাম্য এবং ভোটাধিকারটা নিশ্চিত করা। সবাই, সব বয়সী লোক, মহিলা এবং বয়স্ক লোক যারা সুস্থভাবে সুন্দরভাবে যায় ভোট দিতে পারে, আমরা ওই ধরনের পরিবেশে চাই। কেন্দ্রে যাওয়ার মতো সুষ্ঠু একটা পরিবেশ চাই। পরিবেশের ব্যাপারে আপনি কি ভাবছেন? ভোটাধিকার নিয়ে যদি বলতে চাই, আসলে আমাদের ফেনী জেলাতে অনেক জায়গাতেই ভোট হয়। আমরা আসলে নিরাপত্তা যেটা বলতেছি, আমরা সুস্থ নির্বাচন চাই, এটাই হচ্ছে কথা। জনসাধারণ মানুষ যারা আছে সকলেই যাতে ভোট কেন্দ্রে যাওয়ার একটা নিরাপত্তা পাই, ভোট কেন্দ্রে যেতে পারি এবং কি আমাদের ভোটটা আমরা নিজেরা যাতে দিতে পারি, এই আশা করছি। বলতে চাচ্ছেন যে মানে আপনার পছন্দের প্রার্থীকে আপনি নিজ হাতে ভোটটা দিয়ে নির্বাচিত করবেন, এমনটাই আসলে আপনাদের সকলের প্রত্যাশা। আর 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 তরুণ প্রজন্ম হিসাবে মানে আপনি বা একদম নবীন হিসাবে আপনি কি ভাবছেন? নবীন হিসেবে আমার প্রথম চাওয়া যে আমি আমার প্রথম ভোটটা দিব, অবশ্যই সেটা তো একটা আলাদা ব্যাপার, এবং আমার প্রথম ভোটটা যাতে নৈতিক এবং মানবিক দিক থেকে গুণবান বা গুণ যাদের আছে সেসব প্রার্থীকে দিতে চাই, এবং শান্তিপূর্ণভাবে যাতে আমরা দিতে পারি সেটাই প্রত্যাশা প্রত্যেকটা প্রার্থীর কাছে। আরেকটা বিষয় আমরা এই আলোচনায় আমরা আসতে দিতে পারে, আমাদের যে ফেনীর উন্নয়নের ক্ষেত্রে আমাদের যেমন মেডিকেল কলেজের বিষয়গুলো আসতে পারে, এবং শিক্ষা ব্যবস্থার বিষয়গুলো উন্নয়নের ব্যাপারে যিনি নির্বাচিত ভূমিকার ব্যাপারে ভূমিকা রাখতে পারেন, এরকম কি আপনারা মনে করছেন কিছু? হ্যাঁ, অবশ্যই আমরা এরকম মনে করি। যেমন আমাদের ফেনীতে মেডিকেল কলেজটা খুবই জরুরি। যদি মেডিকেল কলেজ হয় আমাদের অন্তত ফেনীতে আমাদের এই শুধু চিকিৎসার অবহেলা এবং চিকিৎসার অভাবে, সুস্থ চিকিৎসার অভাবে অনেক লোক মারা যাচ্ছে, এবং বিশেষ করে এই নারী এবং শিশুর মৃত্যুর হারটা বেশি। এগুলো যদি আমাদের ফেনীতে অন্তত যদি একটা মেডিকেল কলেজ হাসপাতাল থাকে, আমরা মনে করি যে এটা থেকে আমরা অনেক
এটা থেকে অন্তত নিস্তার পাবো বলে আমি আশা করি। সেখানেও মানে উপজেলা চেয়ারম্যান হিসেবে উনি কি ভূমিকা রাখতে পারেন, এখানে সেন্ট্রালি উনি কি ভূমিকা রাখতে পারেন? একজন উপজেলার চেয়ারম্যানের তো ক্ষমতা সীমিত, সেই হিসেবে উনি কি ভূমিকা রাখতে পারেন? তারপরও উনি একজন উপজেলার কর্ণধার হিসাবে আমি মনে করি ওনারও ভূমিকা আছে, কারণ উনি যদি উপজেলা ওনার দাবি দাবাগুলি উনি যদি এখান থেকে উপরে পেশ করে অবশ্যই ওনার ভূমিকা আছে বলে আমি মনে করি। মানে উন্নয়নের ক্ষেত্রে আপনারা যেটা বলতে চাচ্ছেন যে উন্নয়নের ক্ষেত্রে ওনার যতই সীমাবদ্ধতা থাকুক কিন্তু উনি সেন্ট্রালি সরকার প্রধানকে অবহিত করবেন, এই ধরনের কিছু কি আপনারা ভাবছেন কিনা? অবশ্যই আমরা এমনটা ভাবি। উপজেলার নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হন না কেন সকলেরই একটা যোগাযোগ ব্যবস্থা থাকে উপরের যারা আছে তাদের সাথে। আমরা আশা করি যে তারা আমাদের সমস্যা যেগুলো আমাদের ফেনী জেলাতে যেমন মেডিকেল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে অবস্থায় আছে বেহাল অবস্থায়, এগুলো উন্নত করার জন্য উনি চাইলে পারে যে উপরের লেভেলের লোকদের কাছে যেতে এবং কি আমাদের জনগণের যে প্রত্যাশা এই প্রত্যাশাটা ওনাদের মাধ্যমে আমরা জানাতে চাই। ধন্যবাদ। আসলে আপনাদেরকে সকলকেই আমরা ধন্যবাদ জানাতে হচ্ছে যে আপনারা মানে সুন্দর সুন্দর বিষয়গুলো তুলে নিয়ে এসছেন এবং আসলে আমরা আড্ডা দিতে দিতেই আমরা কিছু বলার চেষ্টা করেছি এবং দর্শকদেরকে আমাদের জানানোর চেষ্টা করেছি এবং আমরা যেটা বলতে চাই যে আসলেই আবারও আমি সেই একটা কথায় আসতে চাই যে উপজেলা পরিষদকে আরও শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকারের যে 4টি স্তর রয়েছে, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন, তো বর্তমানে দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা যথেষ্ট শক্তিশালী, সেই তুলনায় কিন্তু উপজেলা এখনো অনেক কম শক্তিশালী এবং আমরা চাইব, এখানকার জনগণও চায় যেন উপজেলাকে আরও শক্তিশালী করা হোক। এটাই আমাদের কাছে প্রত্যাশা এবং আমরা অন্যদিন অথবা আরেকটা উপজেলা নিয়ে আমরা দর্শক আপনাদের সামনে হাজির হব। এই নিয়ে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ রিচার্ড। বিভাগীয় সদর দপ্তরে উন্নীত হবার পর 8 বছর কেটে গেছে। রংপুর রেলওয়ে স্টেশন নিয়ে জেলাবাসীর হতাশা কাটেনি। দেশের বিভাগীয় স্টেশনগুলোর বেশিরভাগই আধুনিকায়ন প্রকল্পের আওতায় আসলেও উত্তরের এই জনপদ সেই সুবিধা থেকে বঞ্চিত। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। কখনো ভিখারির গান, কখনো হকারের হাকডাক, হুইসেল বেলের টুংটাং শব্দে দৃশ্যপট বদলায় প্রতিটি ট্রেনের আসা যাওয়ার সঙ্গে। তেল ও পণ্যবাহী ট্রেন ছাড়াও সারাদিনে একটি আন্তনগর সহ 16টি ট্রেন অতিক্রম করে রংপুর স্টেশন দিয়ে। প্ল্যাটফর্ম একটি হওয়ায় একাধিক ট্রেন স্টেশনে দাঁড়ালে লাইনের ওপর দিয়ে হুড়োহুড়ি করে যাত্রীদের দৌড়াতে হয় দুর্ঘটনার শঙ্কা নিয়ে। কোনো ট্রেনই চলে না সময় মেনে, আর স্টেশনে যাত্রীদের ওয়েটিং রুম ও টয়লেটেরও বেহাল দশা। অপরিচ্ছন্নতা, দুর্গন্ধ আর দুরবস্থা বিমুখ করছে যাত্রীদের। আরেকটা প্ল্যাটফর্মের দরকার, যেহেতু ওই সাইডে মা বোনরা অনেকেই আছে, যেহেতু যেরকম উঠতে চায় স্লিপ কুড়ি পড়ে যায়, পা হাত ভাঙি যায়। ভিতরে গেলে ওখানে থাকলে মনে করেন টাকা চাই 5 টাকা করে। প্ল্যাটফর্ম পরিষ্কার নাই, প্লাস হচ্ছে আপনার টয়লেট একটা ভালো, সেই টয়লেটটা নাই। যাত্রীদের বসার একটা ব্যবস্থা একটা উন্নত করা দরকার। বিভাগীয় পর্যায়ের বেশ কয়েকটি স্টেশন আধুনিকায়ন হয়েছে রিমডেলিং প্রকল্পের আওতায়, কিন্তু দেশের 7ম বিভাগ হিসেবে রংপুরের যাত্রা শুরুর 8 বছরেও এর খবর নেই। রংপুরের রেল স্টেশনকে আধুনিকায়ন করার কোনো উদ্যোগ বা পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। এটি খুবই দুঃখজনক আমাদের জন্য এবং এটি হওয়া উচিত ছিল অনেক আগেই। স্টেশন কর্তৃপক্ষ রিমডেলিং প্রকল্পের বিষয়ে জ্ঞাত নয়, তবে টুকটাক কিছু সংস্কারের কথা জানালেন কর্মকর্তা। বিভাগীয় শহর হিসেবে রংপুর স্টেশনের আরও ডেভেলপমেন্ট প্রয়োজন। এখানে আন্তনগর ট্রেনের পর্যাপ্ত সার্ভিসেরও প্রয়োজন। স্টেশন ও রেল ব্যবস্থার উন্নয়নে 14 দফার একটি আবেদন মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান, তবে তার বাস্তবায়ন কবে হবে বা আদৌ হবে কিনা তা জানেন না স্টেশন সুপার। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এ বিষয়ে আলোচনার জন্য রংপুর রেল স্টেশন এলাকায় আলোচকদের সঙ্গে রয়েছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রিচার্ড, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর যে রেল স্টেশনটি রয়েছে সেই রেল স্টেশনে। এখানে একটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আজ রাত 1টায় রংপুর এক্সপ্রেস নামে একমাত্র যেই ট্রেনটি ঢাকার সঙ্গে যাতায়াত করে, এটি সঠিক সময় ছিল রাত 8টায়। অ্যানাউন্সমেন্টটা বলা হচ্ছে যে রাত
11টায় এই ট্রেনটি আসতে পারে। এখানে কিন্তু এখন শত শত যাত্রী সেই নীলসাগর সেই রংপুর এক্সপ্রেসের নামে যে ট্রেনটি আছে সেটির অপেক্ষায়। এখানে লোকজন কিন্তু এসেছে তার খুব প্রয়োজনে ঢাকা যাবেন, কেউ কেউ আবার পরিবার সহ যাবেন, বাচ্চা নারীরা রয়েছে। তো এই দীর্ঘ এই সময়টি অপেক্ষা করবেন কিভাবে তারা, এটি একটু জানতে চাই আপনার কাছে। জি, 11টায় ট্রেন, 8টায় এসেছেন, এখন কি করছেন, কি করবেন? আসলে শিডিউল টাইম দেওয়া ছিল আজ রাত্রি 8টায়। সে 8টায় আমরা আসছি ঠিকই, কিন্তু দেখা গেল যে এখন বলছে বা অ্যানাউন্স করছে যে 11টার সময়, রাত্রি 11টার সময় 8টার ট্রেনটা রংপুর নীলসাগর যে এক্সপ্রেসটা আছে, একমাত্র ট্রেন উত্তরাঞ্চলের জন্য, রংপুরের জন্য, যে 11টায় আসবে। এই এতক্ষণ সময় আমরা আসলে কোথায় যাব? এখানে নাই কোনো ওয়েটিং রুম, নাই কোনো বসার স্থান, নাই একটা পরিবেশ। আসলে এই পরিবেশ আমরা চাই এখন আরও উন্নত হোক, যেহেতু রংপুর এখন বিভাগীয় শহর, রংপুর সিটি কর্পোরেশন হয়েছে। গণতন্ত্রের মানুষ কন্যা, বঙ্গবন্ধুর কন্যা, রংপুরের বধূমাতা জননেত্রী শেখ হাসিনা আজকে রংপুর বিভাগ দিয়েছে, রংপুর সিটি কর্পোরেশন দিয়েছে, 4 লেন রোড দিয়েছে, বিশ্ববিদ্যালয় দিয়েছে। পাশাপাশি রংপুর যে রেলওয়ে স্টেশনটা, আমি মনে করি প্রধানমন্ত্রীর একটু সুদৃষ্টি যদি আসে, আমাদের এই রংপুর রেল স্টেশনকে একটু আধুনিকায়ন এবং উন্নত করলে রংপুরের জনগণ তথা উত্তরবঙ্গের জনগণ মোটামুটি সুবিধা পাবে একটা। তা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। পাশাপাশি আমাদের যে আজকে কষ্টগুলো হচ্ছে, জনগণের বা প্যাসেঞ্জার যে কষ্টগুলো হচ্ছে, এই কষ্টগুলো আসলে আমাদের অনেক দীর্ঘায়িত হচ্ছে। আমাদের বসার যদি কোনো স্থান থাকতো, ওইটি রুম থাকতো, অনেক দূর দূরান্ত থেকে যাত্রীরা আসে, সেই যাত্রীরাও দেখা গেলো যে একটু বসতে পারতো। আজকে 8টার ট্রেন 11টায়, এই যে একটা সময়, এই সময়টা আমরা কোথায়? আসলে ঠিকই বলেছেন যে আসলে এখানে কিছু আছে, একটা স্টেশন চলছে, কিন্তু সেটা আসলে ভালোভাবে যে চলছে না, এবং এখানে মানুষের আসলে সময় যত অতিবাহিত হয়েছে তত অনেক কিছু প্রাপ্তির পর মানুষের উন্নত জীবনের যে স্বপ্ন সেটিও কিন্তু বেড়েছে। সেই জায়গায় এই স্টেশনের যে উন্নয়নের বিষয়টি সেটি হয়নি। আমাদের সঙ্গে আরেকজন রয়েছে যে এখানে, আমি একটু আপনার এই স্টেশন নিয়ে আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। জি, আসলে আমাদের রংপুর স্টেশনটি রংপুরের দীর্ঘদিনের স্টেশন। এখানে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি দীর্ঘদিন থেকে। একের পর এক স্বাধীনতার পর থেকে এদেশে বারবার সরকার পরিবর্তন হয়েছে, উন্নয়নের ছোঁয়া তেমন আমাদের এখানে লাগেনি। আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাবো, অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু একটি মন্ত্রী পরিষদ হয়েছে। বর্তমান রেলমন্ত্রী অত্যন্ত সুযোগ্য একজন লোক। আমরা তার কাছে রংপুরবাসীর পক্ষ থেকে আমাদের দাবি, আমাদের একটি চাওয়া, রংপুর রেল স্টেশনটি যেন আধুনিক মানের এবং উন্নত মানের একটি রেল স্টেশন তিনি উপনীত করেন। পাশাপাশি এখানে যাত্রী সেবার মান উন্নত করতে হবে। বিশেষ করে মহিলাদের বসার জায়গা নেই, তাদের টয়লেট সুবিধা সেরকম যতটা হওয়া দরকার আধুনিক মানের সেটি নেই। পাশাপাশি ছোটো বাচ্চাদেরকে নিয়ে যে আমরা একটু অপেক্ষা করব বা অন্য কোনো ব্যবস্থা, আমাদের সে ব্যবস্থাটুকু এখানে নেই। তা আমি বর্তমান দেশনেত্রী, এটা আমরা আসলে সরকারের কাছে দাবি করতে পারি, দাবিটি সরকারের কাছেই করতে হবে এবং সরকারই তা করতে পারে। আমাদের সঙ্গে এখানে আর একজন উপস্থিত আছেন, একজন নারী, তিনি তার পরিবার সহ ঢাকা যাবেন, ছোট ছোট বাচ্চা তার সঙ্গে রয়েছে। এখন 8টা বাজে, ট্রেন আসতে পারে, আসবে এমন কোনো নিশ্চয়তা নেই, আসতে পারে রাত 11টায়। কি করবেন এতক্ষণ? এমতো অবস্থায় আমি তো বাসায় ফিরে যাইতে পারছি না, কারণ 11টায় যদি আসে ট্রেন, হয়তো আমার 10-5 মিনিট দেরি হইতে পারে পৌঁছে। এমতো অবস্থায় এখানেই যে বসবো তার একটা সুব্যবস্থা নেই। আমরা সবার কাছে সবার এটাই দাবি যে হচ্ছে এখানে একটা সুব্যবস্থা হোক মহিলাদের, ছোট বাচ্চাদের। এখানে অনেক পরিবেশে দেখা যাচ্ছে সবসময় বিভিন্ন লোকজন ঘোরাফেরা করে, তারা অনেকেই আমাদের কোনো ক্ষতি করতে পারে, বাচ্চাদের কোনো ক্ষতি করতে পারে। সেজন্য একটা ভালো মানে যাতে একটা বসার ব্যবস্থা থাকে, তার জন্য সবসময় যেন দেখাশোনা করতে পারে, এই জন্য গার্ডের অনেক প্রয়োজন। আমরা শুনলাম একজন নারীর কাছে যে এই স্টেশনে ঢাকায় যাবেন তাদের যে দুর্ভোগের যে বিষয়টি সেটি। আমাদের সঙ্গে একজন উপস্থিত রয়েছেন, পেশায় আসলে একজন আলোকচিত্র সাংবাদিক আদর ভাই। আমরা একটু, আপনি তো সংবাদ করার জন্য, ছবি তোলার জন্য এখানে বহুবার এসেছেন জীবনে, আপনার অভিজ্ঞতাটা একটু বলবেন। আপনি দেশের অন্যান্য স্টেশনগুলোতেও গিয়েছেন, দেখেছেন, কিভাবে এই স্টেশনটিকে কিভাবে দেখেন? আমি এখন যেটা বলতে চাচ্ছি যে আমরা যে আজকে ঢাকা যাব,
8টার ট্রেন আসতেছে 11টায়। এই যে প্ল্যাটফর্মে আমরা আছি, ঢাকা যাব, যে 3-4 ঘন্টা আমরা কি করবো এখানে এখানে বসার জায়গা নেই, ভালো কোনো সুযোগ সুবিধা নেই। এই সমস্যাটা তো আমার থাকতেছে। আর যেহেতু আমি একটা প্রসঙ্গ বলতে চাচ্ছি, বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার যে চারিদিকে যে উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা করতেছে, আমরা রংপুর থেকে আমাদের ঢাকা যাব, মাত্র আমাদের রংপুর এক্সপ্রেস একটি। এখানে আমাদের অনেক সমস্যা, অনেক যাত্রী আছে, কিন্তু আমরা যাইতে পারছি না, তো টিকিট পাচ্ছি না, টিকিটটা কালোবাজারিতে চলে যাচ্ছে। আমার বর্তমান সরকারের কাছে একটাই অনুরোধ, এখানে রংপুর এক্সপ্রেস একটা না, আরও তো 3টা ট্রেন দেওয়া উচিত আমাদের, তাহলে যাত্রী সেবাটা আমাদের ভালো হবে। আর যেহেতু এই সরকার অনেক উন্নয়ন করছে রংপুরের জন্য। হ্যাঁ, আসলে উন্নয়নের কারণেই কিন্তু মানুষ আরো উন্নত জীবন চায়, যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো চায়। এখানে অনেক মানুষ আছে আর কি। এই উত্তরবঙ্গে কিন্তু একটি খুবই ব্যস্ত একটি এয়ারপোর্ট রয়েছে, সেখানে আমরা দেখি যে 11টা-12টা ফ্লাইট কিন্তু চলাচল করে, কিন্তু তারপরেও যে সড়ক পথের ওপর যে চাপটা সেটি কমানোর জন্যও কিন্তু রেলওয়ে যে একটি উন্নত ব্যবস্থা, এটি কিন্তু সবাই আমরা জানি, কিন্তু সেই অনুযায়ী রংপুর রেল স্টেশনের উন্নয়নটি হয়নি। এখানে আমরা যেটি জানি যে কমলাপুর রেলওয়ে স্টেশনের আদলে বিভাগীয় শহরগুলোতে একটি রিমডেলিং প্রকল্পের মাধ্যমে নতুন নতুন রেল স্টেশন কিন্তু গড়ে উঠেছে দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতে, সেটি কিন্তু এখানে নেই। এই যে রিমডেলিং প্রকল্পের মাধ্যমে যে অন্যান্য বিভাগীয় শহরের স্টেশনগুলো হয়েছে, রংপুর এটি না হওয়ার পেছনে কি কারণ আপনি মনে করেন? রংপুরে আসলে আমি যতটুকু জানি বা আমি যতটুকু দেখে আসি, আমার জন্ম এখানেই, রংপুরের পরিবর্তন আসে না, রাজনৈতিক পরিবর্তন আসে না। আমরা আসলে একঘেয়ামির মধ্যে পড়ে গেছি। বিগত দিন থেকেই একটা লাঙ্গলের ঘাঁটি বা লাঙ্গলের সুপরিচিত জায়গা হিসেবে সাবেক রাষ্ট্রপতি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের জায়গা বা জন্মভূমি হিসাবে রংপুর পরিচিত। এই যে একটা একঘেয়ামি চলে আসছে রংপুরের মাঝে, এটা আসলে মানুষের মাঝেও বিরাজমান। তা বর্তমান সরকারের কাছে জোর দাবি করতেছি, রংপুরের যাত্রীদের দুর্দশা লাঘব করতে গেলে এখানে 3-4টি এক্সপ্রেস দরকার আমাদের, যেহেতু এটা বিভাগীয় শহর। সেক্ষেত্রে একটা আমাদের তো আসলে কষ্ট মানে চরম পর্যায়ে পৌঁছে গেছে। শুধু যাত্রীদের ইয়াই না, এখানে দালালদের যেমন দৌরাত্ম আছে, পকেট মধ্যে আছে। যেমন এখানে একটা টিকিট কাটতে গেলে মিনিমাম 3-4 জন দালাল এসে সামনে দাঁড়ায় যে কার কাছে টিকিটটা নিব। দেখা গেলো একটা টিকিট আপনার 800,000 টাকা, সেই টিকিট নিতে হচ্ছে আমাদেরকে 1500-2000 টাকা করে। এই যে একটা বিড়ম্বনা বা যাত্রীদের একটা হয়রানি, এইসব থেকেও আমরা কিন্তু রেহাই পাচ্ছি না। তা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী যে নতুন মন্ত্রী পরিষদ করেছেন, রেলমন্ত্রীর কাছেও আমরা দাবি জানাচ্ছি রংপুরের জন্য অতি সত্বর আমাদের 4 থেকে 5টি আন্তনগর ট্রেন রংপুর থেকে ঢাকাগামী জন্য ট্রেন অতি সত্বর চালু করে। এটা আমরা রংপুরবাসীর পক্ষ থেকে, আমাদের জনগণের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ এবং রেলমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। আমরা শেষবার একটু আরেকজন আমাদের যে নারী যাত্রী এখানে উপস্থিত, একেবারেই তার এই আজকের এই বিড়ম্বনার যে সময়টি, এই সময়টি নিয়ে তার কাছে শুনবো যে এটি সমাধানে কি করা যায়। আসলে এখানে আমার কিছু বলার সেরকম নেই। এটা এখন শুধু সমাধান করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে এবং মন্ত্রী যারা আছেন রেলমন্ত্রী তাদেরকে এগিয়ে আসতে হবে। এখানে বসার, আমি এর আগেও বলছি, এই ধরনের ব্যবস্থাগুলো ভালোভাবে করতে হবে এবং যাদের টিকিট যেমন বিড়ম্বনা আমার একটু আগে বললেন, টিকিট বিড়ম্বনার জন্য যাতে না পড়তে হয় এজন্য অনলাইনিং সিস্টেমটা চালু হয়েছে। এটা আর একটু কয়েকটা সেক্টরে ভাগ করলে ভালো হতো। আরেকজনের কাছে 30 সেকেন্ড একটু আপনার কাছে জানতে চাই যে আপনার পরামর্শটা কি এই অবস্থা থেকে উত্তরণের? এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবার আগে আমাদেরকে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে এবং কর্তৃপক্ষ যারা ট্রেনের সঙ্গে যারা জড়িত আছে তারা যদি সচেতন হয়, আমরা যদি নিজেরাও সচেতন হই, আমরা যদি নিজেদের দাবি আদায় করতে পারি, তাহলেই মাত্র এ থেকে আমরা পরিত্রাণ। আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে আর আজ যারা উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে এই রেলওয়ে স্টেশনে উপস্থিত যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এই আলোচনায় আমরা আসলে এখানকার যে স্টেশন মাস্টার রয়েছেন আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি আসবেন এমন একটি কথা হয়েছিল, কিন্তু তিনি আসলে শেষ পর্যন্ত আর আসেননি। আসলে এই স্টেশনের মালিক যিনি
আমরা তার কথা জানতে পারতাম। তো এই ছিল রংপুর রেলওয়ে স্টেশন নিয়ে আমাদের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। রিচার্ড, আপনার কাছে। দেখছেন জনপদের সময়। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। নির্মাণের 2 বছরের বেশি সময় পার হলেও বাগেরহাটের মোংলা খাদ্য গুদামের সুফল পুরোপুরি ভোগ করতে পারছে না দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। এজন্য গুদাম সংলগ্ন সড়কটির বেহাল ও মোংলা নদীতে ব্রিজ না থাকাকে দায়ী করছে খাদ্য গুদাম কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে বারবার সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ স্থানীয়দের। তবে খাদ্য গুদামটিকে জনবান্ধব করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। মোংলা প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। বাগেরহাটের মোংলায় 50,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন দেশের দ্বিতীয় বৃহত্তম খাদ্য গুদাম মোংলা সাইলো। সরকারের সাইলো প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে সুন্দরবনের কোলঘেঁষা পশুর নদীর তীরে জয়মনিতে 2016 সালে এটি নির্মাণ করা হয়। এরপর পেরিয়ে গেছে 2 বছরেরও বেশি সময়, অথচ খাদ্য গুদাম থেকে পুরোপুরি সেবা পাচ্ছেন না সুবিধাভোগীরা। গুদাম কর্তৃপক্ষ জানায়, নৌপথে পণ্য পরিবহনের ব্যবস্থা থাকলেও খাদ্য গুদামে যাওয়া আসার সড়কটির দীর্ঘদিন ধরেই বেহাল দশা। এছাড়া মোংলা নদীতে নেই কোনো ব্রিজ। এতে সড়ক পথে গুদামের মালামাল দেশের অন্যত্র পাঠানোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। ট্রাক চলাচলের উপযোগী না থাকার কারণে আমি সড়ক পথে লোড দিতে পারছি না। শুধু সড়ক পথ ডেভেলপ করলে হবে না, সেই সাথে এখানে ব্রিজটা ডেভেলপমেন্ট করলে আমি পুরোপুরি জনগণকে আমার এই মোংলা সাইলোর সেবাটা এই অঞ্চলে পৌঁছে দিতে পারবো। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পরও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। এই ছাইলোর যে মালামাল পরিবহনের জন্য যথেষ্ট ব্যবস্থা না থাকার কারণে কর্মকাণ্ড কিন্তু ব্যাহত হচ্ছে। সরকার দৃষ্টি আকর্ষণ করছি যে এই রাস্তাটা দ্রুত মেরামত করার জন্য। মালামাল বহন করার মতন কোনো পরিবেশ এই রাস্তায় নাই এবং এই রাস্তা খুব লোডিং রাস্তা, হেভি ভারী লোডিং রাস্তার প্রয়োজন। এটা আমরা কয়েকবার উত্থাপন করেছি। তবে খাদ্য গুদামের কার্যক্রম সচল রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জনপ্রতিনিধি। আবার নতুন সরকার এসছে, নতুন উদ্যমে সমস্ত কাজ শুরু হবে, অবশ্যই সকল সমস্যারই সমাধান নিশ্চয়ই হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19টি জেলার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে 2013 সালের 13ই নভেম্বর শুরু হয় মোংলা সাইলো নির্মাণ কাজ। 2016 সালের 27শে অক্টোবর শেষ হওয়া এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে 500 কোটি টাকা। সময় সংবাদ, মোংলা। গত কয়েক বছর ধরে বগুড়ায় আলুর বাম্পার ফলন হলেও লাভ পাচ্ছে না কৃষক। আগাম আলুতে ভালো লাভের মুখ দেখলেও ভরা মৌসুমে দাম একেবারে কমে গেছে। আবার হিমাগারে রেখেও খরচ বাদে লাভ থাকছে না কৃষকদের। এক্ষেত্রে বিদেশে আলু রপ্তানির দাবি হিমাগার মালিকদের। কৃষি কর্মকর্তার মতে ক্রপ জোনিং বাস্তবায়নের পাশাপাশি বিদেশে রপ্তানি করা গেলে কৃষক এবং ভোক্তা উভয়ই লাভবান হবে। বগুড়া থেকে মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। গত কয়েক বছর ধরে আলুর বাম্পার ফলন হচ্ছে বগুড়ায়। জেলার সব কটি উপজেলার যেদিকে চোখ যায় শুধু আলুর ক্ষেত আর আলু তোলার ব্যস্ততা। ক্ষেত, বাড়ি আর রাস্তার দুধারে আলু আর আলু। আগাম জাতের আলুর দাম ভালো পেলেও এখন আলুর দাম কমে যাওয়ায় হতাশ কৃষকেরা। তাই লোকসান এড়াতে সঠিক বাজার ব্যবস্থাপনার দাবি কৃষকের। ফার্স্টে 850, 1000 টাকা বিক্রি করে, মনে সেখানে 1 মন করে হয় 1 শতকত, আর এখন 2 মন করে শতক হয় কি এখন 350। 10 বিঘা আলু করছি, প্রথম দিকে পয়সা পাইছি, তারপরে আসে যা তুলিচ্ছি তোলা খরচ দিয়ে তাতে লস। টোলে দেখা যায় অনেক টাইমে তোলার খরচ হয় না, আলু ছেড়ে দিয়ে আসা লাগে। হ্যাঁ, ভাড়াটা বেশি। সংরক্ষণ করে রাখতে পারে সরকার, তাহলে কিছুটা আমাদের কৃষকের লাভ হবে। আলুর বহুমুখী ব্যবহার সহ উৎপাদিত অতিরিক্ত আলু বিদেশে রপ্তানির দাবি হিমাগার সংশ্লিষ্টদের। হিমাগারে আলুটা আসার পরে যদি কৃষকের আলুর দামটা পড়ে যায়, তখন কৃষক ওই আলুটা ডেলিভারি নেয় না, পরে নষ্ট হয়ে যায়। আমাদের খরচের টাকা, এই বিদ্যুৎ বিল, লেবার খরচা, তারপরে আনুষঙ্গিক যত খরচা আছে তাদের কোটি কোটি টাকা আমাদের লস হয়ে যায়। আলুগুলো বিদেশে পাঠানোর জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, তাতে কৃষক লাভবান হবে, কোল্ড স্টোরের মালিক লাভবান হবে। দেশের চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়ন এবং রপ্তানিযোগ্য উন্নত জাতের আলু উৎপাদিত হলে চাষিরা লাভবান হতে পারবেন বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। আমাদের কোয়ালিটি সম্পন্ন আলু উৎপাদন করতে হবে, যেটা হবে সম্পূর্ণ এক্সপোর্ট ওরিয়েন্টেড, এবং দেশের চাহিদা মিট আপ করার মতো আলু যদি আমরা উৎপাদন করতে পারি, তাহলে আমাদের কৃষক
ন্যায্য মূল্য পাবে। কৃষি বিভাগের তথ্য মতে দেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা বগুড়ায় এবার 58,000 হেক্টর জমিতে প্রায় 12 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। আর এখানকার 33টি কোল্ড স্টোরেজে 2 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতুর নকশা জটিলতার অবসান, চূড়ান্ত অনুমোদন পেল 6 ও 7 নম্বর পিলার, কাজে গতি আসার প্রত্যাশা, খুশি পদ্মার দুপারের মানুষ, অপেক্ষা দ্রুত কাজ শেষ হওয়ার। বিভাগীয় শহরে উন্নীত হওয়ার 8 বছরেও রংপুর রেলওয়ে স্টেশনের উন্নয়নে আধুনিকতার ছোঁয়া লাগেনি, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে দুর্ভোগে যাত্রীরা। এবং ফেনীতে উপজেলা নির্বাচনকে ঘিরে হিসেব নিকেশে ব্যস্ত ভোটাররা, দল নয় যোগ্যতাকেই প্রাধান্য দেবে জনগণ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।